রাজধানীতে তীব্র গ্যাস সংকট, নতুন 4 এলএনজি টার্মিনাল নির্মাণ ঘিরে প্রশ্ন, অর্থনীতিতে চাপ বৃদ্ধির শঙ্কা। সরকারের দুর্নীতিতে জ্বালানি সংকট, অভিযোগ এনসিপির। প্রধানমন্ত্রীর ভারত সফর মানবে না জনগণ। এবং যদি জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে তাহলে তারেক রহমানের ভারত সফর কোনোভাবেই এদেশের জনগণ মেনে নেবে না। শিগগিরই ভারতে যেতে পারেন প্রধানমন্ত্রী, দাবি এনডিটিভির। তারেক রহমানের সফর নিয়ে ফের বলল দিল্লি। দুই মাসের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশায় রেজিস্ট্রেশন, বৃহত্তর স্বার্থে জনবান্ধব সমাধানের চেষ্টায় সরকার। শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। রাজধানীতে তীব্র হচ্ছে গ্যাস সংকট। সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন, চাপ কম থাকায় চাহিদা মতো গ্যাস দিতে পারছে না ফিলিং স্টেশনগুলো। এমন অবস্থায় জমা খরচ উঠাতেই হিমশিম অবস্থা সিএনজি অটোরিকশা চালকদের। রাত্রে 2টা 3টা থেকে সিরিয়াল ধরে দিনের 10টা 11টাও বাজে যায়। তা আধা বেলার গাড়ি যদি দিনের 10টা বাজে যায় তাহলে জমাটা উঠাইব করতে আর গ্যাসটা লইব কিভাবে? তাকে তো আমাকে পেট আছে, তা আমরা মালিকের জমা দেবো না আমরা পেট চালামো না গ্যাসটা নেব। তীব্র গরমে ফিলিং স্টেশনের সিরিয়ালে দাঁড়িয়ে ভোগান্তির কথা জানাচ্ছিলেন সোহেল মিয়া। 21 টাকার গ্যাস গেছে, তো 21 টাকার গ্যাস নিয়ে আমি কোথায় যাব? আবার আরেক পাম্পে ধরে তুলব, তাহলে মনে করেন দিনটাই পার। জুরাইনের বাসিন্দা হলেও তিনি গ্যাস নিতে এসেছেন মহাখালী। কয়েক ঘন্টা অপেক্ষার পর যতটুকু গ্যাস পেয়েছে তা দিয়ে গাড়ির জমা খরচ ওঠানোই কঠিন তার। সোহেল মিয়ার মতো এই ভোগান্তিতে অন্য সিএনজি চালিত গাড়ির চালকরাও। শুক্রবারের দিন যে আমরা একটু চাচ্ছি যে একটু তাড়াতাড়ি গ্যাস নেব, যে নামাজ কালাম পড়বো, এটাও আমাদের ভাগ্যে মনে করা যায় না। একটা মানুষ এট এ টাইম 10 ঘন্টা 12 ঘন্টা কিভাবে রাস্তায় থাকে? গ্যাস আনতে গেলে মনে করেন যে 500-1000 টাকা তেল ফুরায় যায়। সংকট তীব্র হয় সাপ্তাহিক ছুটির দিনেও ফিলিং স্টেশনে ভিড় বাড়ছে। তবে চাপ কম থাকায় চাহিদা মতো গ্যাস দিতে পারছে না ফিলিং স্টেশনগুলো। আগে পেশা থাকতো 200-220, আমাদের মেশিন চলতো 7, 10, 15, 16 বারে। এখন আমাদের মেশিনই চলে 2 বারে চলে, তো আমাদের গ্যাস তো অলরেডি ওরকম কম থাকে, চাপও কম থাকে। চাপ কম থাকলে তো মেশিনে চাপিয়া সিলিন্ডারে ঢুকাতে পারে না, ওই 200-250 ঢুকলেই অটো অফ হয়ে যাবে। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টা 10 মিনিটে প্রায় 110 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করে টার্মিনালটি। এক বিজ্ঞপ্তিতে সামিট জানায়, রাত থেকে পূর্ণ সক্ষমতায় 550 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। প্রতিষ্ঠানটি বলছে, এতে শিল্প ও বিদ্যুৎ উৎপাদন সহ বিভিন্ন খাতে গ্যাসের প্রাপ্যতা বাড়বে। একই সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা ও জ্বালানি ব্যবস্থার উপর চাপ কমাতে সহায়তা করবে এই সরবরাহ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও গ্যাসের ঘাটতি কমাতে পেট্রো বাংলা ও সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখার কথাও জানিয়েছে সামিট। কৃত্রিমভাবে গ্যাস সংকট দীর্ঘায়িত করছে সরকার, এমন অভিযোগ বিশ্লেষকদের। তাদের মতে, ব্যয়বহুল এলএনজি আমদানি ও নতুন ভাসমান টার্মিনাল নির্মাণে জনসমর্থন আদায়ে কাজ করছে সরকার ও বহুজাতিক কোম্পানি, যা বাস্তবায়ন হলে চাপ পড়বে রিজার্ভে, হুমকিতে পড়বে অর্থনীতি। শামীমা সুলতানার রিপোর্ট। এলএনজি আমদানিতে বছরে খরচ হয় গড়ে 47,000 কোটি টাকা। গত বছর ভর্তুকি ছিল 6,000 কোটি টাকা। মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বছরের প্রথমার্ধেই ব্যয় ছাড়িয়ে যায় 60,000 কোটি, ভর্তুকি ছাড়ায় 16,000 কোটি টাকা। অথচ অভ্যন্তরীণ গ্যাস উত্তোলনে খরচ অনেক কম, অনেকটা আকাশ পাতাল পার্থক্যের মতো। সরকার মুখে মুখে বাপেক্সকে শক্তিশালী করবে বললেও আদতে অগ্রগতি নেই পাইপলাইন নির্মাণে। নতুন কূপ খনন উত্তোলনেও নেই গতি। বিপরীত চিত্র এলএনজির বেলায়। দুই ভাসমান টার্মিনালের বয়স দশক না পেরুলেও ত্রুটি বিচ্যুতি নিত্য নৈমিত্তিক বিষয়।
সেসব সময় মতো না সারিয়ে গড়িমসি করে কোম্পানি দুটি। মাসখানেক ধরে দুর্ঘটনায় সার্ভিস বন্ধ একটার। সামিটেরটা ঠিক থাকলেও কার্গো খালাসে দেরি করে খোড়া যুক্তি দিচ্ছিল পরিচালন কোম্পানি এক্সিলারেট এনার্জি। অথচ কার্গো বসিয়ে রাখার খেসারতে বিপুল অঙ্কের জরিমানা গুনছে সরকার। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এটি জনগণের সরকার, মানে এটি আপনাদের সরকার। এই কাজ করতে চেয়ে আমরা কোনো জায়গায় দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করবো না ইনশাআল্লাহ। তবু এই ব্যয়বহুল সেতুস্থির পরিমাণ বাড়াতে চায় সরকার। যোগ হবে আরও 4টি টার্মিনাল। বেশি দামে এলএনজি কিনতে যুক্তরাষ্ট্র, চীন সহ কয়েকটি দেশের সাথে চুক্তিও হয়েছে। সেই বাড়তি দাম সামলাতে পেট্রোবাংলার পরামর্শে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবনা তৈরি করছে বিতরণ কোম্পানিগুলো। দীর্ঘমেয়াদী যে সমাধান আমাদের হবে সেখানে আমরা এলএনজিতে যদি যেতে চাই, এই ব্যয়বহুল এলএনজি যেটার দাম দিন দিন আরও বাড়ছে, কারণ এটা একটা ধীরে সুস্থে চিন্তা ভাবনার বিষয়। সুনির্দিষ্ট প্রোটোকল থাকা দরকার, কোন সময়ের ভিতরে এগুলো শেষ হবে সেটা যেন জানানো থাকে, এবং এগুলো যদি সময়ের ভিতরে না শেষ হয় তার জন্য তারাকে আর্থিক পেনাল্টি দেবারও বিধি ব্যবস্থা এখানে থাকা দরকার, যেটা কিনা এখন উল্টো বাংলাদেশ সরকারকে এলএনজি যেগুলো খালাস করতে পারছে না তার জন্য পেনাল্টি বহন করতে হচ্ছে। বিএনপি সরকারের উচিত হবে না নতুন করে এই যে এলএনজি টার্মিনালগুলো করা, এই উদ্যোগে যাওয়া। বিশেষজ্ঞরা বলেন, এভাবে উল্টো রথে চললে মুখ থুবড়ে পড়বে অর্থনীতির চাকা। অভ্যন্তরীণ গ্যাস থেকে আমাদের একটা বড় চাহিদা আমরা মেটাতে পারি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। অভ্যন্তরীণ গ্যাস। দর্শক, এই মুহূর্তে চাঁদপুরের গ্যাস সংকটের খবর জানবো। সে খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইমরান শোভন। শোভন, আমাদেরকে জানান যে এরই মধ্যে কিন্তু আপনার পিছনে দেখতে পাচ্ছি যে গ্যাসের জন্য দীর্ঘ সারি রয়েছে, সেখানে কি অবস্থা গ্যাস সংকটের? সোহেলি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চাঁদপুর জেলা শহরে যে বৃহৎ যে সিএনজি স্টেশন, যেখান থেকে 3 চাকা বিশিষ্ট যে যানবাহন রয়েছে তারা যে গ্যাসটা সরবরাহ করেন, সেগুলিতে আমরা সিএনজি চালিত যে অটো যানবাহন বলে থাকি। সেই যানবাহনের দীর্ঘ সারি আপনারা দেখতে পাচ্ছেন। এসব যানবাহনরা চালকরা গতকাল রাত 11টার পরের থেকে এখানে গ্যাসের জন্য তারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন। তারা বলছেন গত 2 দিন ধরে চাঁদপুরে গ্যাস সংকটের কারণে তাদেরকে বেশ দুর্ভোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে তাদের যে প্রতিদিন যে গাড়িগুলি 600 থেকে 800 টাকা যে ভাড়া, সেই ভাড়াটা তারা তুলতে পারছে না এবং বিভিন্ন গন্তব্য তারা যেতে পারছে না। আমি এদিকে যে সিএনজি যে স্টেশন রয়েছে সেখানকার আমি কর্তৃপক্ষের সাথে কথা বলছি। তারা যেটি বলেছেন, সকাল থেকে গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে গ্যাসের চাপ কম থাকার কারণে যানবাহনগুলিতে যে পরিমাণ গ্যাস সরবরাহ করা ঠিক সেরকম গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। আপনাকে একটি বিষয় জানিয়ে দিই, চাঁদপুর জেলার এই বাস স্ট্যান্ড এলাকা সহ জেলার যে বিভিন্ন উপজেলা রয়েছে সেখানে মোট 17টি সিএনজি চালিত গ্যাস স্ট্যান্ড রয়েছে। গত 2 দিন যাবৎ গ্যাস সংকটের কারণে এবং গ্যাস সরবরাহ না থাকার কারণে এখানকার যানবাহন চালকদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি যারা রয়েছেন গন্তব্যে যেতে চাচ্ছে সাধারণ যাত্রীরা, তারাও গন্তব্যে যেতে বেশ হিমশিম খেতে হচ্ছে। এই সুযোগে গ্যাস সংকটের দোহাই দিয়ে অনেক যানবাহন চালক তারা নির্ধারিত যে ভাড়া রয়েছে এক গন্তব্য থেকে আরেক জায়গায় যাওয়ার, সেখানে তারা 20 থেকে 30 টাকা তারা ভাড়া বাড়িয়ে দেওয়ার কারণে সাধারণ যাত্রীরা বেশ ক্ষোভ প্রকাশ করছেন। এবং সিএনজি চালকরা বলেছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এই ভোগান্তি দূর হবে না। তারা অবিলম্বে সরকার প্রতি গ্যাস সংকট দূর করার জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন। এই ছিল চাঁদপুর থেকে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, আল ইমরান শোভন যুক্ত হয়েছিলেন চাঁদপুর থেকে। সরকারের পরিকল্পনাহীনতা ও দুর্নীতির কারণেই দেশজুড়ে তীব্র জ্বালানি ও বিদ্যুৎ সংকট, এমন অভিযোগ এনসিপি নেতাদের। রাজধানীর যাত্রাবাড়িতে এনসিপির গণসমাবেশে নেতারা বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সাজা দেওয়ার আগে তারেক রহমানের ভারত সফর জনগণ মেনে নেবে না। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও বিরোধী দলের উপর দমন পীড়ন বন্ধের দাবিতে এনসিপির গণসমাবেশ। রাজধানীর যাত্রাবাড়িতে এই গণসমাবেশে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য সহ দলের শীর্ষ নেতারা অংশ নেন। জাতীয় নাগরিক পার্টি মনে করে এ সময় আইন শৃঙ্খলার উন্নতি ও জননিরাপত্তা নিশ্চিত না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। গ্যাস বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই। তো মাশাআল্লাহ, তারা যেই পেটে ভাতের কথা বলতো, আলহামদুলিল্লাহ তারা আসার পর এখন কোনো কিছুই
আর জনগণের কাছে সহজলভ্য নাই। জমিতে গরু মহিষ চড়াইতে হইল, গরু মহিষকে ঘাস খাওয়ায় না, চড়াইতে হইলেও ছাত্রদলকে চাঁদা দিতে হয়। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। এই সরকার যদি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকারের দুর্নীতির কারণে দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট। এ সময় উঠে আসে প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গ। বলেন, তারেক রহমানের ভারত সফর দেশের মানুষ মেনে নেবে না। দিল্লিতে একটা প্রেস ব্রিফিং হয়েছে, খুনি শেখ হাসিনা সরকার একটা প্রেস ব্রিফিং করে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দিল্লি অবস্থান নিয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম তারেক রহমানের সরকার এর কোনো জবাবদিহিতা নিশ্চিত করতে পারে নাই, এবং যদি জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে তাহলে তারেক রহমানের ভারত সফর কোনোভাবেই এদেশের জনগণ মেনে নেবে না। হুঁশিয়ারি দেন, গণভোটের রায় বাস্তবায়ন না করতে পারলে ক্ষমতায় থাকতে পারবে না সরকার। স্থানীয় নির্বাচনে লাল কার্ড দেখাবে জনগণ। জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, এ নিয়ে আরও বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন এম কে রানা। রানা, আপনি তো এখন পটুয়াখালীতে আছেন, আমরা জানি যে আসলে লোডশেডিং সারা দেশের মানুষ ভোগান্তি পোহাচ্ছে, সেখানের কি অবস্থা? হ্যাঁ সোহেলি, সারা দেশের মতন পটুয়াখালী কিন্তু ব্যতিক্রম নয়। সেখানেও কিন্তু আসলে ঘন ঘন লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সব থেকে বেশি বিপাকে পড়েছে কিন্তু আসলে পটুয়াখালীর যে মৎস্য বন্দর খ্যাত আলিপুর এবং মহিপুর, যে দুটি মৎস্য বন্দর রয়েছে সেখানে। কারণ জেলেরা তাদের বরফ কল থেকে যে বরফ সংগ্রহ করবেন, বিদ্যুৎ ঘন ঘন লোডশেডিং থাকার কারণে কিন্তু আসলে সেই বরফটা তারা সঠিকভাবে সংগ্রহ করতে পারছেন না এবং গভীর সমুদ্রে যেতে তাদের অনেকটা সময় ক্ষেপণ হচ্ছে। সোহেলি, আরেকটু যদি বলে রাখি, পটুয়াখালী পৌর শহরেও কিন্তু আসলে এই ঘন ঘন লোডশেডিং এর প্রভাবে কিন্তু আসলে যে পানির সংকট সেটি কিন্তু প্রকট আকার ধারণ করেছে। ফলে কিন্তু পৌর শহরের প্রায় 85,000 যে ভোটার রয়েছে এবং 85,000 যে পরিবার রয়েছে সেখানেও কিন্তু তারা একটা ভোগান্তি তৈরি হয়েছে। আমরা কথা বলছিলাম পৌর কর্তৃপক্ষের সঙ্গে, তারা বারবার যেমনটি বলছিলেন যে প্রতিনিয়ত কিন্তু আসলে পৌর শহরে জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে কিন্তু আসলে যে সংযোগ সেটি কিন্তু বৃদ্ধি হচ্ছে। সংযোগ বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু আসলে যে পরিমাণ পানি সরবরাহ করার কথা সে পরিমাণ পানি এখনো সরবরাহ তারা করতে পারছেন না। ফলে কিন্তু কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। হয়তো পরবর্তী সময় সেই আরো 3টি নলকূপ স্থাপনের মাধ্যমে তারা সেই পানি সরবরাহ স্বাভাবিক করবেন। এছাড়া এই পানি ঘন ঘন যে লোডশেডিং সেটির প্রভাবে কিন্তু আসলে যে শিক্ষার্থীরা রয়েছেন, পরীক্ষার্থী রয়েছেন, তাদের কিন্তু বড় ধরনের ভোগান্তি তৈরি হয়েছে। কারণ দীর্ঘদিনের যে আসলে সবসময় যে বিদ্যুতের কারণে যে তাদের সুবিধাগুলো পেয়ে থাকেন, সেই সুবিধাগুলো এখন না পাওয়ার কারণে কিন্তু আসলে যে হেরিকেন জ্বালিয়ে কিংবা যে পাকার বাতাস করে তারা পড়াশোনা করতে হচ্ছে। ফলে সাধারণ মানুষের মনে বড় ধরনের একটা ভোগান্তি তৈরি হয়েছে। তারা আশা করছেন খুব শীঘ্রই এই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে এবং তাদের যে ভোগান্তি সেটি লাঘব হবে। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এম কে রানা যুক্ত হয়েছিলেন পটুয়াখালী থেকে, জানাচ্ছিলেন সেখানকার লোডশেডিং এর খবর। চলতি মাসের শেষ সপ্তাহ কিংবা সেপ্টেম্বরের শুরুতে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমন তথ্যই জানাচ্ছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো। তবে সফরটি আগামী সপ্তাহেই হতে পারে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বিশ্লেষকরা বলছেন, এই সফরে দিল্লির খবরদারি বন্ধের বার্তা দিতে হবে ঢাকাকে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ। বাংলাদেশ ভারত সম্পর্কে অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া অস্থিরতা আর অবিশ্বাস কাঁধে নিয়ে 6 মাস আগে যাত্রা শুরু করে বিএনপি সরকার। সেই কালো মেঘ কাটার আভাস মেলে যখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে তারেক রহমানের সাথে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এরপর নতুন সরকারের শপথের দিন ঢাকায় আসেন ভারতের জাতীয় সংসদের স্পিকার, পৌঁছে দেন সপরিবারের প্রধানমন্ত্রীকে ভারত সফরে মোদির আমন্ত্রণ। এর কমাস পরেই ব্রিক্স সম্মেলনে দাওয়াত দেওয়া হয়। এভাবে যখন একটু একটু করে সম্পর্ক উন্নয়নের পালে হাওয়া লাগছিল, তখনই দিল্লিতে হাসিনার বক্তব্য ঘিরে ভেসে যায় সবকিছুই। এরপরেই প্রথমবারের মতো তারেক রহমানের সাথে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেদিনই ঢাকার বার্তা পৌঁছে দেন দিল্লিতে। তবুও দ্বিপাক্ষিক সফর নিয়ে রয়ে যায় সংশয়। এরই মাঝে দুই দেশের সূত্রই জানাচ্ছে,
চলতি মাসের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতে দিল্লি সফর করতে পারেন তারেক রহমান, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিও। আওয়ামী লীগের সময় তাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক ইন্টারেস্টের বাইরে একটা পলিটিক্যাল অথরিটি ছিল। ভারত বাংলাদেশকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করত। এখন ভারত কি সেই অবস্থান থেকে সরে এসছে, নাকি ভারতের অবস্থান ওটাই হবে যে আমি ভাই অর্থনীতি বাণিজ্য যাই হোক না কেন, আমি বাংলাদেশের উপর রাজনৈতিক কর্তৃত্ব চাই, এটা আমার লাগবে, বাংলাদেশে কে ক্ষমতায় আসবে কে যাবে এটা আমি নিয়ন্ত্রণ করব, তাহলে পরে তো সম্পর্ক আগাবে না। এই বিশ্লেষকের মতে দ্বিপাক্ষিক সৌহার্দ্য বজায় রাখতে বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ইস্যুতে শ্রদ্ধাশীল হতে হবে ভারতকে। বাংলাদেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে এই ধরনের কোনো ইস্যুতে ভারতের যাতে অংশগ্রহণ না থাকে, এবং এটা অত্যন্ত জরুরি, কারণ বাংলাদেশের ডেমোক্রেসি প্রপারলি ফাংশন করতে হলে মিউচুয়াল রেসপেক্ট টু সভারেন্টির কোনো বিকল্প নেই। চলতি বছর জুন জুলাইতেই তারেক রহমানের সফরের প্রত্যাশা ছিল দিল্লি। এমন একটা দৃষ্টিভঙ্গি থেকে তো মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর ও ব্রিক্স সম্মেলন নিয়ে ফের বলল ভারত। দিল্লিতে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে অগ্রগতি হলে জানাবেন তিনি। এ সময় জানান, বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত। Extended invitation to the Prime Minister of Bangladesh for a bilateral visit. We've also extended an invitation to the Prime Minister of Bangladesh for a visit to India for the outreach session of the BRICS summit. So these invitations have been extended, and I shall keep you updated if there is any progress in this regard. As you know that we have an ongoing arrangement with Bangladesh for supply of diesel. This continues. Insofar as the additional request that you mentioned is concerned, this will be examined keeping in mind our own requirement, our refining capacity, as also the availability of diesel here in our country. খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দর মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্ম তার। তাদের আদি বাড়ি ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। শারীরিক জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত বছর ৩০ ডিসেম্বর মারা যান খালেদা জিয়া। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ১৫ আগস্ট সকাল ১১টায় নয়াপল্টন কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। বাদ আসর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়েও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া দেশজুড়ে দোয়ার আয়োজন করবে বিএনপির নেতাকর্মীরা। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। এইভাবে সারা দেশের সকল দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে। বিএনপির নতুন মহাসচিব কে হবেন তা নিয়ে দলের শীর্ষ পর্যায়ে চলছে আলোচনা। নতুন মহাসচিবের নাম ঘোষণা না হওয়া পর্যন্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পরামর্শ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্য থেকেই কাউকে করা হোক দলের মহাসচিব। জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। প্রতিষ্ঠার দীর্ঘ ৪৮ বছরে পথ চলায় কখনো ক্ষমতায় কখনো বিরোধী দলে আন্দোলন সংগ্রামের নানা রাজনৈতিক বাঁক পেরিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিটি অধ্যায়েই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দলীয় মহাসচিবের। আপনাদের সামনে আমি বলতে চাই,
দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন AQM বদরুদ্দোজা চৌধুরী। এরপর মহাসচিবের দায়িত্ব সামলেছেন মোস্তাফিজুর রহমান, KM ওবায়দুর রহমান, আব্দুস সালাম তালুকদার, আব্দুল মান্নান ভূঁইয়া ও খন্দকার দেলোয়ার হোসেন। সবশেষ দীর্ঘ ১.৫ দশক এই দায়িত্ব সামলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে দলীয় প্রার্থী করায় বদলে গেছে সমীকরণ। এখন শূন্য হওয়া মহাসচিবের পদ ঘিরে চলছে আলোচনা। নতুন মহাসচিব হিসেবে কাকে চান দলটির তৃণমূলের নেতাকর্মীরা, সেই প্রশ্নে মিলল স্পষ্ট বার্তা। একজন শিক্ষিত, পরিমার্জিত এবং আন্দোলন সংগ্রামে অনেক ভালো ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে, এরকম নেতৃত্বকে আমরা মহাসচিব হিসেবে দেখতে চাই। এমন একজন মহাসচিব চাই যিনি দলের দুঃসময়ে রাজপথে ছিল। ক্যারিজমেটিক লিডার বলতে আমরা যাকে বুঝি যে দুঃসময়ে হরতাল, অবরোধ, সংগ্রাম, সংকটে রাজপথে ছিল। আমাদের তারা নির্দেশনা দিতে পারে, এভাবে আমরা এমন একটা অভিভাবক হিসাবে মহাসচিব চাই। মহাসচিবকে রাষ্ট্রপতি করা হচ্ছে, সবাই একটা ঈদের চাইতে খুশি। এটা একটা তৃণমূলের চাহিদা ছিল। তবে এখনই নতুন মহাসচিব পাচ্ছে দলটি, নাকি আসন্ন দলীয় কাউন্সিলের আগে ভারপ্রাপ্ত দিয়ে চলবে, সেই সিদ্ধান্ত আসবে দলের হাইকমান্ড থেকেই। আমাদের পার্টির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, উনি এটা নিশ্চয়ই চিন্তা করছেন। পার্টির আরও হাইকমান্ড আছে, স্ট্যান্ডিং কমিটি আছে, তারা এটা নিয়ে চিন্তা করছেন, কথা বলছেন। সংগঠনের হেড তো হচ্ছে পার্টির চেয়ারম্যান, উনি তো আছেন। তো সুতরাং কাজ পরিচালনা করার ক্ষেত্রে তো কোনো ধরনের বাধা বা এখানে থাকার আর কি সাইলেন্ট থাকার কোনো অবকাশ নেই। নতুন মহাসচিব শুধু দলের সাংগঠনিক দায়িত্বই নেবেন না, ক্ষমতাসীন বিএনপির রাজনৈতিক কৌশল বাস্তবায়নেও হয়ে উঠবেন গুরুত্বপূর্ণ মুখ। সেই সাথে দলটির স্থায়ী কমিটির শূন্য পদ এবং মন্ত্রিসভাতেও আসবে পরিবর্তন। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। 2 মাসের মধ্যে রাজধানীতে চলা ব্যাটারি চালিত অটোরিকশাকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে চায় সরকার। সম্প্রতি অংশীজনদের নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয় রিকশায় GPS বসানোর। মন্ত্রী বলছেন, ইস্যুটি নিয়ে বৃহত্তর স্বার্থ সংরক্ষণ করে জনবান্ধব সমাধানের চেষ্টা চলছে। সাদবিন শফিকের রিপোর্ট। রাজধানীর সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা যেন এক শাখের করাত। একদিকে শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেপরোয়া চলাচল, অন্যদিকে আছে এর উপর নির্ভরশীল বিশাল জনগোষ্ঠী। সংকট আর বাস্তবতার এমন পরিস্থিতিতে একাধিকবার এই বাহন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও দৃশ্যমান ফল আসেনি তেমন। তবে এবার কঠোর হতে চায় সরকার, বাঁধতে চায় নীতিমালা শৃঙ্খলে। বিষয়টি নিয়ে বিভিন্ন অংশীজনের সাথে এরই মধ্যে বৈঠক করেছে সরকার। সিদ্ধান্ত হয় আগামী 2 মাসের মধ্যে রেজিস্ট্রেশনের মধ্যে নিয়ে আসা হবে ব্যাটারি চালিত অটোরিকশা। থাকবে জোন ভিত্তিক পৃথক রং। এই পুরো জিনিসটা একটা বিধিমালা বিষয়টা অলমোস্ট ফাইনাল হয়ে যাচ্ছে। রেজিস্ট্রেশনে আওতা হতে হবে, আপনাকে হিসাবে আসতে হবে। ঢাকায় আমার 8টা ট্রাফিক জোন আছে, আর আমরা জোন ভিত্তিক, কালার ভিত্তিক হবে, জোনিং হবে। আমি দেখলে বুঝবো যে এটা কোন জায়গার অটোরিকশা। এখানে আমার GPS হবে, এখানে জিও ফেন্সিং হবে। আপনি চাইলেই আপনার এরিয়ার বাইরে যেতে পারবেন না। যে কোনো মূল্যে প্রধান সড়ক থেকে অটোরিকশা তুলে দেওয়ার কথা জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রয়োজনে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি তার। আবশ্যিকভাবে আপনাকে প্রধান সড়ক ছাড়তে হবে। আপনি মেন রোডে উঠতে পারবেন না। যদি প্রধান সড়ক না ছাড়েন, তাহলে কিন্তু আমরা যে কঠোর পদক্ষেপ নিচ্ছি, এই পদক্ষেপটা আমরা নিতে চাই না, কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হলে আমাদেরকে নিতে হবে। তবে এই ইস্যুতে কৌশলে এগোতে চায় সরকার। সড়ক পরিবহন মন্ত্রী বলছেন, বৃহত্তর স্বার্থ সংরক্ষণ করে জনবান্ধব সমাধানের চেষ্টা চলছে। আমরা একটা জনবান্ধব সমাধান চাচ্ছি। একটা জায়গায় তো ঝুঁকি কাউকে না কাউকে কিছু ছাড় দিতে হবে না। যেমন ব্যাটারি চালিত রিক্সা নাই, তাহলে কিছু মানুষ তো আগে যেভাবে অভ্যস্ত ছিল তারা কয়েকদিন একটু সমস্যা ফিল করবে। কাউকে আবার এখন যে আয় করে মেইন রাস্তায় এসে সাইডে চলে গেলে এত আয় হবে না, একটু কম আয় হবে। তো এই জায়গাগুলি যাতে আমরা সর্বাধিক কনসিডারেশনে নিয়ে বৃহত্তর স্বার্থটাকে বিবেচনা করে সবাই যাতে আমরা কিছু স্যাক্রিফাইস করে এই জঞ্জাল থেকে বাঁচা দরকার। অটোরিকশা নিয়ে নেওয়া সিদ্ধান্ত ধাপে ধাপে বাস্তবায়নের কথা জানান মন্ত্রী। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। এবার SSC ও সমমান পরীক্ষায় নাটোরের 10টি বিদ্যালয়ে পাশের হার শূন্য।
আর বরিশাল শিক্ষা বোর্ডে 5টি বিদ্যালয়ে শতভাগ অকৃতকার্য। এমন ফলাফলের পেছনের কারণ হিসেবে বাল্যবিবাহ, শিক্ষার্থীদের ক্লাস না করাকে দুষছেন শিক্ষকরা। শিক্ষা কর্মকর্তা জানান, শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সমস্যা শনাক্ত করে নেওয়া হবে ব্যবস্থা। ঝালকাঠির শাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। গত বছর এখান থেকে এসএসসি পরীক্ষায় 14 পরীক্ষার্থীর মধ্যে 12 জন উত্তীর্ণ হয়। এবার এসএসসিতে পাশের হার 0। বরিশালে শেরি বাংলা দিবা নৈশ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর 16 জন পরীক্ষায় অংশ নেন, কিন্তু উত্তীর্ণ হয়েছেন মাত্র 1 জন। বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার 5টি বিদ্যালয়ে শতভাগ অকৃতকার্য হয়েছে। আরও 5 শিক্ষা প্রতিষ্ঠানে উত্তীর্ণ হয়েছেন মাত্র 1 জন। এমন ফলাফলের পেছনে বাল্যবিবাহ, শিক্ষার্থীদের মাঝে ক্লাসে বিমুখকে দায়ী করছেন শিক্ষকরা। বাল্যবিবাহ, হতদরিদ্র গার্ডিয়ান, রীতিমতো তারা পড়াশোনা করায় না, স্কুলে রীতিমতো আসে না। দরিদ্র ফ্যামিলি, কৃষক ফ্যামিলির স্টুডেন্ট যারা, তারা এখানে ভর্তি হয়, তারা ফ্যামিলি থেকে ভালোভাবে নার্সিং পায় না। যারা 0% পাস করেনি, একদম পাস করেনি, তাদের আমরা সশরীরে এখানে হাজির হওয়ার নির্দেশনা দেব এবং তাদের কাছ থেকে তাদের কারণগুলো জানবো যে কী কারণে তারা এরকম খারাপ রেজাল্ট করলো। যদি কারণগুলো আমাদের কাছে যৌক্তিক মনে হয় তখন একরকম ব্যবস্থা, যদি যৌক্তিক মনে না হয় তখন আমরা এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদিকে নাটোরে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল উদ্বেগজনক চিত্র। এখানে জেলার 10 শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেননি। সবচেয়ে বেশি শতভাগ ফেল করা প্রতিষ্ঠান রয়েছে বড়াইগ্রাম ও বাগাতিপাড়া উপজেলায়। নিয়মিত কন্টিনিউ শিক্ষকদেরও হওয়া লাগবে এবং ছাত্রদেরও নিয়মিত আসা লাগবে। আমরা মনে করি সচেতন কাজে হিসাবে সবাইকে সচেতনভাবে আসতে হবে এবং ক্লাস করাতে হবে, যাতে পাশের হারটা বাড়ে। নিয়মিত পড়াশোনা করলে আশা করা যায় তাদের লেখাপড়ার মান উন্নয়ন হবে এবং আপনারা শিক্ষক হিসাবেও যাতে প্রতিষ্ঠানে সুনাম অর্জন হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। জেলার শিক্ষা কর্মকর্তা বলছেন, শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শোকজ করেছি, কারণ দর্শার নোটিশ করেছি এবং আমাদের পরবর্তীতে তাদেরকে মনিটরিং করা, পরামর্শ দেওয়া, তাদের ক্লাস পাঠদান কর্মসূচিকে এগিয়ে নেওয়া যাওয়ার ব্যাপারে আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। মাফতুহা মিলি, চ্যানেল 24। উদ্বোধনের 5 বছরেও চালু হয়নি জামালপুর পৌরসভার পানি শোধনাগার প্লান্ট। পৌর কর্তৃপক্ষের দাবি, প্রকল্পে ব্যবহৃত অনেক যন্ত্রাংশ নিম্নমানের হওয়ায় চালু করা সম্ভব হচ্ছে না। আর বাস্তবায়নকারী সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দুষছে পৌর কর্তৃপক্ষকে। জামালপুর পৌরসভার পানি শোধনাগার প্লান্ট এটি। উদ্বোধনের পর এভাবে তালা ঝুলছে প্লান্টে, হয়নি চালু। ফলে জং ধরে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। প্রকল্পের কাজ শেষে 2021 সালে প্লান্টটি পৌর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয় বাস্তবায়নকারী সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কথা ছিল এই প্লান্ট থেকে পৌর শহরের অন্তত 10,000 পরিবারকে বিশুদ্ধ পানির সরবরাহ করা হবে, কিন্তু পৌরবাসীর সেই আশায় যেন গুড়ে বালি। এখানে যে প্ল্যানটা করা হয়েছে, সাপ্লাইয়ের যে লাইনগুলো অত্যন্ত নিম্নমানের। পানি ট্যাঙ্কি হয়ে আছে অনেকদিন যাবৎ, এখানে পানি ট্যাঙ্কি কোনো কার্যক্রম নাই। এই পানির কিছু লাইন করছিল আপনার পাইপ, এই পাইপগুলো দিয়ে জং ধরে গেছে। স্থানীয়রা বলছেন, বিশুদ্ধ পানির তৃষ্ণা মেটাতে এ প্রকল্প নিয়ে নানা প্রতিশ্রুতি ছিল ঠিকই, কিন্তু মিলছে না কোনো সুফল। এমন অবস্থায় তাদের শঙ্কা, শুকনো মৌসুমে পানির স্তর নিচে নেমে গেলে সংকট তৈরির। আমরা কি করে কি করব, পানি পাই না, কিছু না, কল ঠাসান লাগে, কলেরা পানি বাড়ায় না। কোটি কোটি টাকা খরচ করে তাহলে আমাদের সমাজে পানি পাইতেছে না, আর আমরা পানি পাইতেছি না। এ নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, সদিচ্ছার অভাব আছে পৌর কর্তৃপক্ষের। নিম্নমানের পাইপ যখনই মেশিন চালু করা হয়, পাইপগুলো ফেটে যায়, যার কারণে এখন পর্যন্ত আমরা এটা চালু করতে পারি নাই। আমরা জনস্বাস্থ্য নির্বাহী পরিষদের সাথে যোগাযোগ করেছি, তারা বলেছে যে এটা যদি মেরামত করে দেবো আমরা। তারা সেটা চালুর ক্ষেত্রে হয়তো বা কোনো গাফলতি আছে কিনা বা অফ করে রেখেছে কিনা। একটি কাজ যদি বেশি দিন পরে থাকে তাহলে তো তার ত্রুটি বিচ্যুতি কিছু ধরাই পড়ে। প্রতিদিন 2 লাখ লিটার পানি সরবরাহের লক্ষ্য নিয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়, যাতে ব্যয় হয় 8 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
15 আগস্ট ৭৫-এর এই দিনে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে থাকায় 15 আগস্ট ঘিরে নেই কোনো কর্মসূচি। বিশ্লেষকদের মতে ইতিহাস থেকে এখন পর্যন্ত শিক্ষা নিতে পারেনি কোনো রাজনৈতিক দল। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। 1975 সালের 15 আগস্ট স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাসে বর্বর হত্যাকাণ্ড। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য। প্রাণ হারান বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ 16 জন। দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। অর্ধশত বছর পর 15 আগস্ট এখন নানা চ্যালেঞ্জ আর বিতর্কের বৃত্তে। ধানমন্ডি 32 নম্বরের সেই বাড়িটি এখন ভিন্ন চেহারায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাতিল হয়েছে জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি। আওয়ামী লীগ, ন্যাপ, সিপিবি মিলে যে বাকশাল হয়েছিল তাদের সমর্থকরা তারা বলছেন যে এটা ষড়যন্ত্র। আর যারা এর বেনিফিশিয়ারি বা যারা এই ঘটনাটি ঘটালেন তারা বলছেন এটা অনিবার্য। কেন? কারণ এছাড়া উপায় ছিল না। একটা অবাধ নির্বাচনের মধ্য দিয়ে রেজিম চেঞ্জের কোনো সুযোগ রাখা হয়নি। যখন এই ধরনের পরিস্থিতি হয় তখন অস্বাভাবিকভাবে রেজিম চেঞ্জ হয়, যেটা আমরা 75-এ দেখেছি, যেটা আমরা 2024-এও দেখেছি। রাজনৈতিক বিশ্লেষকের মতে কোনো রাজনৈতিক দল ইতিহাস থেকে এখন পর্যন্ত শিক্ষা নেয়নি। দলগুলো সমালোচনা মেনে নিতে পারে না বলেই বাধাগ্রস্ত হয় গণতন্ত্র। আগের ধারাবাহিকতায় চলছে। প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে এক একটা ধর্ম এবং তারা সেই ধর্মটা পালন করে। সেখানে তাদের নেতা হচ্ছেন ঈশ্বরতুল্য, তিনি ভুল করতে পারেন না। আজ পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতায় গেছে আজ পর্যন্ত কেউ বলে না যে আমি কোনো একটা ভুল করেছি, আজ পর্যন্ত বলে না। আমাদের এই কালচারে এটা নাই, কারণ এটা তাদের কাছে ধর্ম এবং তাদের সমালোচনা করলে তারা মনে করে লোকটা ব্লাসফেমি করেছে। ৭১, ৭৫, ৯০, ১১ এবং সর্বশেষ ২৪-এর গণ অভ্যুত্থানের পালাবদলের পরও ইতিবাচক পরিবর্তন আসেনি দেশের রাজনীতিতে, এমনটাই মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। আগের সরকার যে কাজগুলো করেছে প্রত্যেকের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, পরবর্তীতে আরও কত খারাপ হয়। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। 15 আগস্ট ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপালগঞ্জ জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সুপার জানায় পুলিশের পাশাপাশি 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের 3টি গেট ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ, সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। আমাদের প্রস্তুতি 1 আগস্ট থেকে শুরু করে 31 আগস্ট তথা সারা বছরব্যাপী যেরকম শান্তি শৃঙ্খলার পরিকল্পনা আমরা করি সেরকমই আছে। তবে মাঝে মাঝে আমরা প্রয়োজনে অনেক সময় আমরা ফোর্স অফিসারের সংখ্যা বাড়াই, এটা হয় মাঝে মাঝে পরিস্থিতি অনুসারে। নিত্যপণ্যের উচ্চ মূল্যে চরম অস্বস্তিতে সাধারণ ক্রেতারা। সরবরাহ স্বাভাবিক হলেও হাতে গোনা 2-1টি ছাড়া বেশিরভাগ সবজির দর 100 টাকার উপরে। তবে সপ্তাহ ব্যবধানে অর্ধেকের বেশি কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকায়। কমেনি ডিম, মুরগি ও মাছের দাম। বর্ষা মৌসুমে সতেজ সবুজ সবজিতে ভরা বিক্রেতার ডালি। এত সরবরাহে দাম হাতের নাগালে থাকার কথা, কিন্তু হয়েছে এর উল্টো। হাতে গোনা 2-1টি ছাড়া সব সবজির দাম শতকের ঘর ছাড়িয়েছে। বেগুন বিক্রি হচ্ছে 120 থেকে 180 টাকায়, টমেটো 120 থেকে 220 টাকায়। এছাড়া বরবটি, ঝিঙে, করলা বাজার ভেদে কিনতে হচ্ছে 100 থেকে 120 টাকায়। শতকের নিচে আছে শুধু পেঁপে, ঢেঁড়স আর ধুন্দল। তবে 2 সপ্তাহ আগে 400 টাকার উপরে ওঠা কাঁচামরিচের দাম 160 টাকায় নেমেছে। গোলালো এটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে, আর অন্যান্য সবজি থেকে শুরু করে মাছ প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি। ভেন্ডি আছে 80, বেগুন আছে 160, তারপরে শসা আছে 100, তারপরে দুন্দুল আছে 80, চিচিঙ্গা 80, সব এর ভিতরে আছে। মাসে যে টাকাটা দিয়ে আমরা মানে মাস কাভার হয়ে যেত, থেকে যেত, আমরা কিছু করতে পারতাম, সাশ্রয় হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাস গেলে আমরা না খেয়ে থাকবো। আমিষের বাজারেও স্বস্তি নেই। মাঝারি রুই কাতলা বিক্রি হচ্ছে কেজিতে 400 থেকে 550 টাকায়, ব্রয়লার কেজি প্রতি 190 টাকায়, আর সোনালী মুরগি 370 থেকে 380 টাকায় কিনতে হচ্ছে। আর ডিম বিক্রি হচ্ছে আগের মতোই উচ্চ মূল্যে, প্রতি ডজন 130 থেকে 150 টাকায়।
ছোট মাছের দাম তো বেশি, অনেক বেশি, মানে প্রায় 1.5 গুণ হয়ে গেছে। সর্বনিম্ন তো ভালো মাছ কিনতে গেলে অনেক বেশি দামেই কেনা লাগতেছে। 190 টাকা ব্রয়লার, সোনালি হলো আপনাদের 340 টাকা। পার্থক্য ধরেন এই সপ্তাহে মানে একটু বাড়তি, এর আগে একটু কম ছিল। এ অবস্থায় সীমিত আয়ের মানুষদের বাধ্য হয়ে বদলাতে হচ্ছে খাদ্য তালিকা। বলছেন বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। পরিসংখ্যানের খাতায় মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাস্তবতা ভিন্ন। বিবিএস এর সাম্প্রতিক তথ্যে মূল্যস্ফীতি কমার চিত্র উঠেলেও নিত্যপণ্যের চড়া দামে খাবি খাচ্ছে সীমিত আয়ের মানুষ। বাজার ব্যবস্থাপনায় তদারকির অভাবের কথা বলছেন সাধারণ ক্রেতারা। মরিয়ম আজিজ মরিনের রিপোর্ট। নিত্যপণ্যের চড়া দামে বাজারে এসে চরম বিপাকে পড়েছেন চাকরিজীবী জাহাঙ্গীর আলম। 6 জনের পরিবারের খরচ মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তিনি। একই অভিজ্ঞতা অ্যাডভোকেট আশরাফ জালালেরও। সবজি, মাছ, মাংস সবকিছুই বেশি আছে, এখনো কোনো কিছুই কমেনি। এটাই যে আমরা আশা করি জানি আপনারা এটা দেখবেন জানি কিসের জন্য আসলে এখনো কমেনি। পণ্যের দাম যতটুকু বেড়েছে তার থেকে বেশি আমার মনে হয় স্পেস অনুযায়ী দামগুলোকে ভ্যারি করছে এবং সেগুলোর মূল্য বৃদ্ধি হচ্ছে। অথচ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য বলছে ভিন্ন কথা। জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে 8.32%। টানা 3 মাস 9% বেশি থাকার পর এই হার কিছুটা কমলো। গত মে মাসে মূল্যস্ফীতি ছিল 9.42%, যা ছিল 16 মাসের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদদের মতে পরিসংখ্যানের মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাস্তবতা একেবারেই ভিন্ন। 8.3% মোটেই কম মূল্যস্ফীতি নয়, এটা অতি উচ্চ মূল্যস্ফীতি। সাধারণত গড়ে 3 থেকে 4% বা আরও কম মূল্যস্ফীতি প্রত্যাশা করা হয়, সেখানে দ্বিগুণেরও বেশি এখনও মূল্যস্ফীতি রয়েছে। সুতরাং এটিতে খুব বেশি স্বস্তি আছে বলে মনে করছি না। জুলাই মাসে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে 8.24%। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি 7.21% এবং খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.90%। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের কাছে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তি হয় সমুদ্রের নিচে নাজিওকো এলাকার প্রায় 30 কিলোমিটার উত্তর পূর্বে, ভূপৃষ্ঠের 15 কিলোমিটার গভীরে। ভোরে ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করে পূর্ব নুসা তেঙ্গারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেঙ্গারার উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। পরে এই সতর্কতা তুলে নেওয়া হয়। এদিকে ভূমিকম্পের পর ওই এলাকায় বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে, তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও তেহরানের পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালীতে অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে মার্কিন হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানকে চাপে ফেলে চুক্তিতে বাধ্য করার নিত্য নতুন কৌশল নেওয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানিয়েছেন, তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পাশাপাশি এবার অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়াতে পারে ওয়াশিংটন। তাদের প্রধান লক্ষ্য মার্কিনীদের জন্য জ্বালানির দাম স্থিতিশীল রাখা, একই সাথে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানো এবং সংঘাত শেষে আরও জোরালো শক্তিশালী অবস্থানে থাকা। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানো এবং হরমুজ প্রণালীতে তেল, গ্যাস সরবরাহ স্বাভাবিক রেখে জ্বালানির দাম স্থিতিশীল রাখা। পাশাপাশি ইরানের উপর অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার সক্ষমতার কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। আর অর্থমন্ত্রী স্কট বেসেন্টের দাবি, তেহরানের বিরুদ্ধে এমন অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হবে যা আগে কোনো দেশের বিরুদ্ধে দেখা যায়নি। তবে হরমুজে পরিস্থিতি স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের এমন দাবি সরাসরি নাকচ করেছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী জানিয়েছে, প্রণালীর উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারে না।
এর মধ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে দুটি জাহাজে হামলার ঘটনা। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি ADNOCর দুটি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। হামলার দায়ও এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এ ঘটনার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও মিশর। হরমুজের উত্তেজনার পাশাপাশি ইরাকেও দেখা গেছে সামরিক তৎপরতা। উত্তরাঞ্চলীয় এরবিলের আকাশে কয়েকটি ড্রোন প্রতিহত করেছে ইরাকের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে যুদ্ধের দীর্ঘমেয়াদী চাপ পড়ছে মার্কিন নৌবাহিনীর ওপরও। দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকা বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের নাবিকদের মনোবল এবং জীবনযাপন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে প্রতিরক্ষামন্ত্রী হেক্সেত এসব প্রতিবেদনকে ভুলভাবে উপস্থাপিত বলে দাবি করেছেন। ঋতু সাহা, চ্যানেল 24। ইরানের জলসীমায় ভাসছে তেল। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে তেলবাহী ট্যাঙ্কার সহ বিভিন্ন জাহাজে হামলার পর এবার পারস্য উপসাগরে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে কেশম দ্বীপের উপকূলেও তেলের কালচে আস্তরণ ও দূষিত তরল ভেসে আসার ভিডিও সামনে এসেছে। সমুদ্রে ভাসছে গাঢ় বুদবুদময় তরল। নোনা পানিতে ভেসে থাকা এই আস্তরণ জ্বালানি তেল। এতে বাড়ছে উদ্বেগ। হরমুজ প্রণালীতে কেশম দ্বীপের দক্ষিণ প্রান্তে ছড়িয়ে পড়েছে বিশাল তেলের আস্তরণ। অপেক্ষাকৃত হালকা তেলের স্তর ছড়িয়ে পড়েছে প্রায় 160 কিলোমিটার এলাকায়। আরও একটি তেলের আস্তরণ শনাক্ত হয়েছে ইরানের সিররি দ্বীপের কাছে। কেশম দ্বীপ থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সিররি দ্বীপ ইরানের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস উৎপাদন এলাকার একটি। কেশম দ্বীপের তেল দূষণের সম্ভাব্য উৎস হিসেবে উঠে এসেছে লাইবেরিয়ার পতাকাবাহী শুকনো পণ্যবাহী জাহাজ মিনোয়ান পাইওনিয়ার। প্রায় 2 সপ্তাহ আগে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কোনো প্রজেক্টাইলের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় একজন নাবিক নিখোঁজ হন। মিনোয়ান পাইওনিয়ারকে উদ্ধারে পাঠানো টাগবোটটি জাহাজের কাছে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে উদ্ধার অভিযানের সঙ্গে যুক্ত এক সূত্র। জাহাজটি পাথরে আটকে আছে। তবে রয়টার্স জানায় ইরানি কর্তৃপক্ষের অনুমতির জটিলতার কারণে টাগবোটটি সেখানে পৌঁছাতে পারেনি। এদিকে হরমুজ প্রণালীর বাইরে ওমানের উপকূলেও রুশ অপরিশোধিত তেল বোঝাই ক্যারোলিন বেজেঙ্গি নামের একটি ট্যাঙ্কার আটকে গিয়ে সংরক্ষিত সামুদ্রিক এলাকায় তেল ছড়াচ্ছে। এর বিস্তার প্রায় 2000 বর্গ কিলোমিটার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সমুদ্রে এই তেল ছড়ানোর ঘটনার সঙ্গে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কোনো সম্পর্ক পাওয়া যায়নি বলে দাবি করেছে রয়টার্স। সংঘাতের কারণে উপসাগরে তেল ছড়িয়ে পড়ার ঘটনা পর্যবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের শঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না গেলে সামুদ্রিক প্রাণী, উপকূলীয় পরিবেশ ও স্থানীয় জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবদি বলেছেন, অনুমতি ছাড়া প্রণালী দিয়ে জাহাজ চলাচল করলে হামলার ঝুঁকি থাকবে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের তেল রপ্তানি প্রায় 1/5 ভাগ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হতো। তবে শুক্রবার মাত্র কয়েকটি জাহাজ হরমুজ পার হয়েছে। কোনো অপরিশোধিত তেলবাহী জাহাজের চলাচল দেখা যায়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংঘাত চলাকালে জ্বালানির দাম কিছুটা বাড়তে পারে এবং এজন্য মার্কিনদের প্রস্তুত থাকতে হবে। জাপানের টোকিও ও আশপাশের এলাকায় অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। বন্যায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়া নারিতা বিমানবন্দরে আটকা পড়েছেন প্রায় 7000 যাত্রী। বৃহস্পতিবার থেকে টোকিওর পাশে চিবা প্রদেশে শুরু হওয়া বৃষ্টিতে ডুবে গেছে সড়ক ও রেলপথ। চিবা, ইবারাকি, তোচিগি সহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। ভারতের বিকল্প হিসেবে ফিফা আসিয়ান কাপে খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। খেলতে আগ্রহী বাফুফে, সেভাবেই যোগাযোগ চলছে ফিফার সাথে। যদিও সেপ্টেম্বরে উইন্ডোর জন্য বিকল্পও ভেবে রেখেছেন ফেডারেশন। সেপ্টেম্বর উইন্ডোর জন্য যখন হন্যে হয়ে প্রতিপক্ষ খুঁজছে ফুটবল ফেডারেশন, তখন মেঘ না চাইতে বৃষ্টি নিয়ে হাজির ফিফা। আসিয়ান কাপ খেলতে বাংলাদেশ আগ্রহী কিনা আনুষ্ঠানিকভাবে তা জানতে চেয়েছে সংস্থাটি।
আসর থেকে ভারতের নাম প্রত্যাহার করে নেয়ায় ভাগ্য খুলেছে লাল সবুজের। একই সময়ে ঘরের মাটিতে ব্রাজিলের সাথে প্রীতি ম্যাচ খেলাকে অগ্রাধিকার দিয়েছে প্রতিবেশীরা। সুযোগ লুফে নিতে প্রস্তুত বাফুফে। এখানে ভারত উইথড্র করাটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে একটি খালি জায়গায় হয়েছে। এখন খালি জায়গাটা তো ফিল আপ করতে হবে। ডেফিনেটলি উই আর রেডি, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। টেকনিক্যাল টিম, কোচিং স্টাফ, সভাপতি, এভরিওয়ান ইজ একমত। তবে এখনও নিশ্চিত নয় বাংলাদেশের আসিয়ান কাপে খেলা, কেননা ভারতের বিকল্প হিসেবে বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানাতে পারে ফিফা। আগ্রহীদের থেকে একটি দল চূড়ান্ত করবে আয়োজক সংস্থাটি। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ আসিয়ান কাপ খেলতে না পারলেও কোনোভাবেই সেপ্টেম্বর উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হারাতে চায় না বাংলাদেশ। বিকল্প হিসেবে কিরগিজস্তানে 3 জাতি আর ঘরের মাটিতে একাধিক দেশ নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ফুটবল ফেডারেশন। একটি অলরেডি সলিড অফার আমাদের কাছে আছে কিরগিজস্তান, লেবানন, বাংলাদেশ ট্রাই নেশন। আরেকটি অফার আমরা বাংলাদেশে করেছি, যেটা হচ্ছে বাংলাদেশ এবং মঙ্গোলিয়া, এবং থার্ড কান্ট্রি আরেকটা মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে। বিয়ন্ড দ্যাট অলসো আমাদেরকে মালদ্বীপ এফএ যোগাযোগ করেছে। এই উইন্ডোটা বেশ বড়। সো তারা বলেছে যে যদি বাংলাদেশে 4 নেশন করে, দে উইল বি ইন্টারেস্টেড টু কাম। 24 সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপের প্রথম আসর। প্রিমিয়ার ডিভিশনে 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে 8 দল। গ্রুপ সেরাদের লড়াইয়ে খুঁজে নেওয়া হবে চ্যাম্পিয়ন। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল সকাল 7টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।